আচ্ছা, বিজনেসে যখনই কিছু একটা গড়বড় হয় সবার আগে দোষটা কার ঘাড়ে গিয়ে চাপে বলুন তো? বেশিরভাগ সময়, তাই না? আইটি ডিপার্টমেন্টের। আজকে আমরা ঠিক এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। কেন আইটি টিমকে এত সহজে বলির পাঠা বানানো হয়, আর এর পেছনের আসল কারণটাই বাকি। এই ছবিটা বা এই প্রশ্নটা খুব পরিচিত লাগছে, তাই না? ভাবুন তো, কোম্পানির সেলস হঠাৎ কমে গেল বা কাস্টমারদের অভিযোগ হু হু করে বাড়ছে, আর সাথে সাথে এই সব সন্দেহের তীর সোজা গিয়ে পড়ল আইটি ডিপার্টমেন্টের দিকে। এটা কিন্তু প্রায় সব অফিসেই কম বেশি দেখা যায়, কিন্তু এর পেছনে যে আরও গভীর কিছু কারণ আছে, চলুন সেটাই আজ একটু খুঁজে বের করা যাক। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য কিন্তু শুধু এই দোষারোপের খেলাটা দেখা না। আমরা এর একেবারে গভীরে যাব, আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করব। ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক কেন এমনটা হয়, আর এই যে একটা চক্র, এখান থেকে বেরোনোর পথটাই বাকি। তাহলে চলুন প্রথম বড় সমস্যাটা নিয়ে কথা বলা যাক। এটাকে বলা হচ্ছে পারসেপশন গ্যাপ বা ধারণাগত ব্যবধান। মানে খুব সহজ করে বললে, কোম্পানির অন্য সবাই আইটি টিমকে ঠিক কিভাবে দেখে, আর এই দেখার ভঙ্গির মধ্যেই কিন্তু অনেক সমস্যার বীজ লুকিয়ে থাকে। কার্নেগি মেলন ইউনিভার্সিটির অ্যাবে ডিপ্রেটিসের এই কথাটা একবার দেখুন। কি দারুণভাবে মূল সমস্যাটা তুলে ধরেছেন, তাই না? উনি বলছেন, সংকটের সময় নিজের দলের কাউকে দোষারোপ করার চেয়ে বাইরের কাউকে দোষ দেওয়া অনেক সহজ। আর ঠিক এই কারণেই আইটি টিম ভুক্তভোগী হয়, কারণ তাদের প্রায় কোম্পানির বাইরের লোক বলে মনে করা হয়। ফলে যখনই কোনো সমস্যা হয়, নিজের দলের কাউকে না বাঁচিয়ে এই বাইরের লোকের উপর দায় চাপিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, এই যে একটা ধারণার গ্যাপ তৈরি হচ্ছে, এর পেছনে কিন্তু কয়েকটা স্পষ্ট কারণ আছে। প্রথমত দেখুন, আইটি এক্সপার্টরা প্রায়ই এমন সব টেকনিক্যাল শব্দ বা জার্গান ব্যবহার করেন যা অন্যদের কাছে একদমই দুর্বোধ্য মনে হয়। একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। তারপর তারা প্রায়ই অন্য ডিপার্টমেন্টগুলো থেকে একটু যেন আলাদা হয়ে, মানে সাইল্ড হয়ে কাজ করেন। ফলে কি হয়, সবাই তাদের কেবল একটা সাপোর্ট ফাংশন হিসেবে দেখে, বিজনেসের একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নয়। আর ঠিক এই সুযোগটাই নেওয়া হয় যখন আসল সমস্যাটা আড়াল করার দরকার পড়ে, তখন আইটিকেই সবচেয়ে সহজ টার্গেট বা রেড হেরিং হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, পারসেপশন গ্যাপের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় বড় সমস্যাটার দিকে নজর দেওয়া যাক। আর সেটা হলো স্ট্র্যাটেজি ডিসকানেক্ট বা কৌশলগত বিচ্ছিন্নতা। ব্যাপারটা খুব সহজ। যখন কোম্পানির বড় কর্তাদের ভাবনাচিন্তার সাথে আইটি ডিপার্টমেন্টের কাজের বাস্তবতার কোনো মিল থাকে না, তখনই এই সমস্যাটা তৈরি হয়। এই টেবিলটা একবার দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুই পক্ষের দৃষ্টিভঙ্গি কতটা আলাদা। একদিকে সি লেভেলের এক্সিকিউটিভরা, তারা কি চান? দ্রুত রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এফিসিয়েন্সি। তাদের কাছে টেকনোলজি হলো একটা ম্যাজিক বটনের মতো, চাপ দিলেই সব হয়ে যাবে। আর অন্যদিকে আইটি লিডাররা, তারা জানেন যে টেকনোলজি কোনো ম্যাজিক বটন না, এটা একটা স্ট্র্যাটেজিক টুল, আর এটা বাস্তবায়ন করার চ্যালেঞ্জগুলো কি সেটাও তারা বোঝেন। এই দুই রকম দৃষ্টিকোণ থেকেই কিন্তু প্রত্যাশার একটা সংঘাত তৈরি হয়। আর এই যে কৌশলগত অমিল, এর একটা ক্লাসিক উদাহরণ হলো এই টার্মটা, পাইলট পর্গেটারি। ব্যাপারটা কি জানেন? অনেক সময় খুব দারুণ দারুণ টেক প্রজেক্ট শুরু হয় অনেক আশা নিয়ে, কিন্তু সেগুলো কেবল এক্সপেরিমেন্ট বা পাইলট প্রজেক্ট হয়েই আটকে থাকে। মানে সেগুলোকে আর কোম্পানির মূল কৌশলের সাথে জোড়া হয় না। আর শেষে কি হয়? যখন এই প্রজেক্টগুলো আর এগোয় না বা সফল হয় না, তখন ব্যর্থতার পুরো দায়ভারটা এসে পড়ে আইটি ডিপার্টমেন্টের ঘাড়ে। এই যে একটা ডিসকানেক্ট বা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, এর কিন্তু কিছু স্পষ্ট লক্ষণও আছে। যেমন ধরুন, কোম্পানির যখন ভালো সময় চলছে, তখন টেকনোলজিতে ঠিকমতো বিনিয়োগ করা হয় না। আবার বিজনেস আর আইটির কাজের যে সীমানা, সেটাও খুব অস্পষ্ট থাকে। আর ফলটা কি হয়? যেই না কোনো একটা সিস্টেম ডাউন হলো বা কোনো ডেটা ব্রিচ হলো, সাথে সাথে সেটাকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখানো হয়, যদিও আসল রোগটা হয়তো আরও অনেক গভীরে লুকিয়ে আছে। আর সবশেষে আইটিকে একটা স্ট্র্যাটেজিক ড্রাইভার হিসেবে না দেখে কেবল একটা কস্ট সেন্টার বা খরচের জায়গা হিসেবে দেখা হয়। তো সমস্যা আর তার কারণ নিয়ে তো অনেক কথাই হলো। এখন প্রশ্ন হলো, সমাধান কি? আইটি লিডাররা কিভাবে এই পুরো চিত্রনাট্যটা বদলে দিতে পারেন? চলুন এবার সেই সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক। এই নতুন কর্মপরিকল্পনা বা প্লেবুকে মূলত 4টে খুব জরুরি ধাপের কথা বলা হয়েছে। 1 নম্বর, টেকনিক্যাল ঝুঁকিগুলোকে সহজ করে ব্যবসার ভাষায় ট্রান্সলেট করতে হবে। 2 নম্বর, স্বচ্ছতা তৈরি করতে হবে, মানে শুধু কি ঘটনা ঘটেছে সেটার রিপোর্ট না করে এর ফলে বিজনেসে কি প্রভাব পড়ল সেই রিপোর্ট দিতে হবে। 3 নম্বর, বিজনেসের লক্ষ্যের সাথে আইটির লক্ষ্যকে এক সুতোয় গাঁথতে হবে। অ্যালাইনমেন্টটা খুব জরুরি। আর 4 নম্বর, যেটা হয়তো সবচেয়ে জরুরি, দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কে দায়ী সেটা না খুঁজে কেন এটা ঘটল সেই দিকে মনোযোগ দিতে হবে। এটাকে একটা পোস্টমর্টেম কালচার বলা হয়। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। একদিকে দেখুন পুরনো প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ পদ্ধতি, আর অন্যদিকে
নতুন সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ পদ্ধতি। আগের পদ্ধতিতে কি হতো, কোনো সমস্যা হলে আইটি টিম আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে যেত, অনেক টেকনিক্যাল ব্যাখ্যা দিত, আর দোষটা কার সেদিকেই ফোকাস থাকত। আর নতুন পদ্ধতিতে কি করতে বলা হচ্ছে, সমস্যাগুলোকে বিজনেসের ভাষায় তুলে ধরতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে, আর দোষ খোঁজার বদলে পুরো প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে। সব মিলিয়ে একটা সম্মিলিত দায়বদ্ধতা তৈরি করতে হবে। আমরা কিন্তু প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এতক্ষণ ধরে এতগুলো পরিবর্তনের কথা বলা হলো, এর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, আর সেটা হলো আইটি বিভাগকে কেবল একটা কস্ট সেন্টার বা খরচের জায়গা হিসেবে না দেখে কোম্পানির একজন সত্যিকারের কৌশলগত অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে প্রতিষ্ঠা করা। সুতরাং আসল কথাটা হল, এই পুরো কৌশলের মূল উদ্দেশ্য কিন্তু বিপদ এলে নিজেকে বাঁচানো নয়, একেবারেই নয়, বরং আসল লক্ষ্য হল সংকট আসার অনেক আগেই একটা সম্মিলিত দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা। আর এটাই হল সত্যিকারের প্রোঅ্যাক্টিভ পার্টনারশিপ। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই পুরো আলোচনার পর একবার ভেবে দেখা যাক তো, কোনো প্রতিষ্ঠানে আইটি ডিপার্টমেন্টের আসল ভূমিকাটা ঠিক কি? তারা কি শুধুই বলির পাঠা, নাকি ব্যবসার একজন অপরিহার্য কৌশলগত অংশীদার? এই উত্তরটার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে।